বলেই আদি এগিয়ে আসতে নিল, সাথে সাথে আদিবা উঠে এক ছুটে ওয়াশরুমে চলে গেল। আদি বাইরে থেকে চেঁচিয়ে উঠল, দাঁড়া, তোর পক পক করা বের করছি। পালাবি কোথায়? ওয়াশরুমে কতক্ষণ থাকতে পারবি? বের হতে হবে না? দেখবো নি কে বাঁচায় তোকে। আদিবা দরজার অপর পাশ থেকে জবাব দিল, আমি কি আপনাকে ভয় পাই নাকি? তেরা অসভ্য বদমাশ একটা ছেলে। কি বললি তুই? এ একদম ধমক দিবেন না। একবার বের হ, মেরে ছাতু বানাবো তোকে। উষ্টা দিয়ে বাসা থেকে বের করে দিব আপনাকে। ভুলে যাবেন না, এটা আমার শ্বশুর বাড়ি। আমি আর আশ্রিতা নই, এটা আমারও বাড়ি। আদিবার কথাটা কি আদির মন কাড়ল? হয়তো। তাই তো বকা দেওয়ার বদলে মুচকি হেসে বলল, ফ্রেশ হয়ে নিচে আয়, আমি গাড়ি বের করছি। আদিবা ফ্রেশ হয়ে নিচে এসে দেখলো আদি সত্যি গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আদিবা গিয়ে আদির পাশের সিটে বসলো। আদি ড্রাইভ করছে। আদিবা এদিক ওদিক তাকিয়ে চারপাশটা দেখছে। আদিবার চোখ মুখে খুশি চিকচিক করছে। আদিবা কিছুক্ষণ চুপচাপ থেকে আশপাশটা দেখে হঠাৎ প্রশ্ন করলো, তা আপনি এখানে আসলেন কি করে? আদি ড্রাইভে মনোযোগ রেখেই জবাব দিল, যাক, আপনার তাহলে জানতে ইচ্ছে হলো। হবে না? আমি বাড়ি থেকে বের হয়ে স্টেশনেও জায়গা পেলাম না, আর আপনি বিদেশে চলে আসলেন। আসলেন তো আসলেন, আবার বাড়ি গাড়িও করে ফেললেন। আলাদিনের চেরাগ পেয়েছিলেন নাকি? না, আমি যখন বাসা থেকে বের হয়েছিলাম আমিও স্টেশনেই থাকতাম, আর স্টেশনের লোকের মালামাল আনা নেওয়ার কাজ করতাম। একদিন রাতে ট্রেন থেকে মাল আনতে গিয়ে দেখলাম একজন মধ্যবয়স্ক লোক সিটে বসে আছে। গিয়ে বললাম, স্যার আপনার কি কোনো ব্যাগ আছে? উনি জবাব দিলেন না। ভাবলাম ঘুমিয়ে পড়েছেন। আমি জাগানোর চেষ্টা করতে ঢলে পড়লেন, বুঝতে পারলাম উনি অসুস্থ। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। ওনার সাথে কোনো টাকা পয়সা ছিল না, ট্রেনে কেউ ওনাকে নেশাজাতীয় কিছু খাইয়ে সব নিয়ে নিয়েছে। উনি হার্টের রোগী ছিলেন, তাই এতে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। ওনার জ্ঞান ফিরছিল না, সাথে ফোনও ছিল না, তাই উনি কে কোথায় থাকেন কিছুই জানতে পারিনি। তাই বলে একজন মানুষ টাকার অভাবে চিকিৎসা পাবে না মানতে পারিনি। তুই হয়তো জানিস আমার একটা চেইন ছিল, আমি সেটা বিক্রি করে ওনার চিকিৎসা করি। উনি যখন সুস্থ হলেন আমাকে কিছুতেই ছাড়তে চাইলেন না। নিজের বাসায় নিয়ে গেলেন, আমি রাজি ছিলাম না, তাই তখন বললেন স্টেশনে কাজ না করে ওনার বাসায় কাজ করতে, কারণ আঙ্কেল আন্টির বয়স হয়েছে, তাছাড়া ওনাদের ছেলে নেই। তাই ব্যাংকের কাজ, বিল দেয়া এগুলো করার জন্য হলেও যেন থাকি। আমি রাজি হলাম, বেতনভুক্ত কর্মচারী ছিলাম। কিন্তু কয়েক মাস পরেই ওনাদের দেশের বাইরে আসার সময় হয়ে গেল, কারণ তারা এখানেই স্যাটেল ছিলেন। দেশে মাঝে মাঝে যেতেন। আঙ্কেল আমাকে রেখে আসতে চাননি কোনো মতেই, তাই তিনি লিগেলি আমাকে দত্তক নিলেন যেন তাদের ছেলের পরিচয়ে এদেশে সিটিজেনশিপ পাই। তারপর চলে আসলাম, পড়াশোনা শেষ করলাম। কিছুদিন আগে আঙ্কেল অফিসের সমস্ত দায়িত্ব আমায় বুঝিয়ে দিয়ে অবসর নিলেন। বললেন এখন থেকে আমি যেন সব কিছুর দেখাশোনা করি আর তাদের দায়িত্ব নেই। এই সব কিছু আঙ্কেল আন্টির, আমি শুধু পাহারাদার। আমি অফিস জয়েন করেছি 3 মাস হয়েছে, এর মধ্যে দেশে গিয়ে 1 মাসের বেশি সময় থেকেছি। কাল থেকে অফিস জয়েন করতে হবে। অফিসের মালিক হিসেবে এত উদাসীন হওয়া ঠিক না। আঙ্কেল অনেক আশা নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন। হ্যাঁ, সবই কপাল। মানে? আপনি বাসা থেকে বের হয়েও কত কিছু পেলেন, আর আমি সব কিছু হারালাম। না করতে পারলাম পড়াশোনা, না হতে পারলাম কারো প্রিয়। পড়াশোনা তুই কোনোদিনই করতে চাসনি, তোর উদ্দেশ্যই ছিল ঢং করা। এই বাজে কথা বলবেন না। আপনি নিজে একটা ঢংবাজ, আমি না। সারাক্ষণ বাজে কথা বলতে থাকেন, অসহ্যকর ছেলে একটা। কি বললি তুই? বলেই আদি গাড়ি থামিয়ে দিল। সাথে সাথেই আদিবার চোখ বন্ধ করে বলল, দুঃখিত, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি এই মুহূর্তে ঘুমিয়ে আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার ট্রাই করুন। টিংটং। এসেছিস থেকে কি করছিস, কি বলছিস কিছুই তো বুঝতে পারছি না। হঠাৎ করে এত বদলে গেলি কি করে? আদির কথায় আদিবার চোখ পিট পিট করে তাকালো। তারপর গাছ ছাড়া ভাব নিয়ে জবাব দিল, ও, তার মানে মারবেন না? আমি আরো ভাবলাম মারবেন হয়তো, তাই অনুগ্রহ করে কিছুক্ষণ পর ট্রাই করতে বলেছিলাম। আবার ফাইজলামি করছিস? কই না তো। এমন অস্বাভাবিক আচরণের কারণ কি? মনে হচ্ছে যেন এই আদিবাকে আমি চিনি না। কথাটা শুনে আদিবা আদির চোখে চোখ রেখে দৃঢ় অথচ শান্ত গলায় বলল, আপনি এই আদিবাকেই চিনেন, খুব ভালো করেই চিনেন। আপনি সারা জীবন এই আদিবাকে নিয়ে তো স্বপ্ন দেখে এসেছেন। এতদিন যে আদিবাকে দেখতেন, সেই আদিবাকে তো আপনি কখনো চাননি। মানে? কিছু না। যা বলার সোজাসুজি বল। ঘুরানো পেঁচানো কথা আমার ভালো লাগে না। এই আপনি এত পকপক করেন কি করে? এত কথা বাদ দিয়ে ড্রাইভ করুন না। শপিং এ যাবো কখন আর ফিরবো কখন? আমি আমার প্রশ্নের জবাব এখনো পাইনি। আমিও জবাব দিইনি, দিবও না। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। একদমই না। বাড়াবাড়িটা আপনি করছেন। বউকে তুই করে বলেন কিভাবে আপনি? হ্যাঁ, সামান্য ভদ্রতাটুকু শিখেননি নাকি? তোকে এখন আমার আপনি করে বলতে হবে? বিয়ে যখন করেছেন আর 5 জন বউদের যে সম্বোধন করে,
আপনারও তো তাই করা উচিত। আমি তোকে ভালোবেসে বিয়ে করিনি, তাই আমার কাছ থেকে এত কিছু আশা করিস না। ভালোবেসে করেন আর নাই করেন, করে যখন ফেলেছেন এখন আমাকে ভালোবাসা বাধ্যতামূলক। যদি না বাসি? বাসবেন না কেন? আদিবার কথায় হাসি পেল আদির। সে বহু কষ্টে হাসি চেপে বলল, এখনো পর্যন্ত ভালোবাসা পাওয়ার মতো কোনো কাজ করেছিস? তার চেয়ে বড় কথা, তুই আমার কাছ থেকে ভালোবাসা পেতে চাস? তুই তো আমায় ঘৃণা করিস। আদির কথায় গা জ্বলে গেল আদিবার। এত কিছুর পরেও আদি ভালোবাসার কথা স্বীকার করবে না? বেশ, কতক্ষণ স্বীকার না করে থাকতে পারে আদিবাও দেখবে। যতক্ষণ না আদি নত স্বীকার করছে, আদিবা তাকে একদম কাছে আসতে দিবে না। আদির অহেতুক জেদ সে এবার ভেঙেই ছাড়বে। মনে মনে সিদ্ধান্ত নিল। কিরে, কি ভাবিস? ভাবছি আমি আপনাকে ভালোবাসবো না, অথচ আপনাকে ভালোবাসতে বাধ্য করব। জোর করে ভালোবাসানো যায়? যাব না কেন? আপনি যদি জোর করে সব আদায় করতে পারেন, আমি কেন পারবো না? তাছাড়া ভালো না বাসলেও বউয়ের দায়িত্ব পালনে আপনি বাধ্য। দায়িত্ব নিব না কখনো বলেছি নাকি? দায়িত্ব নিতে আমার অসুবিধে নেই। আমি আমার দায়িত্ব পালন করব। ইনফ্যাক্ট একটু বেশি ভালোভাবে পালন করব। সেটাই। তাহলে এখন দাঁড়িয়ে আছেন কোন দুঃখে শুনি? গাড়ি স্টার্ট দিন, শপিং মলে যেতে হবে। বউকে কেনাকাটা করে দেয়া ভালো বরের লক্ষণ, বুঝলেন? আদি একগাল হেসে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলতে শুরু করেছে। সাথে আদিবার মুখও এক নাগারে কথা বলছে, যেন মুখে খই ফুটেছে। জানেন, আমি কখনো ভাবিনি আমার বিদেশে বিয়ে হবে। তাহলে কি ভেবেছিলি? গ্রামে চেয়ারম্যানের ছেলের সাথে হবে? বাহ, আপনার স্মৃতিশক্তি তো চমৎকার। আজও ভুলেননি? ভুলার মতো বিষয় হলে ভুলে যেতাম। সেবার আপনি বাসা ছেড়ে না আসলে আমি এতদিনে অন্য কারো বউ থাকতাম। সেই জন্যে তোর আমাকে ধন্যবাদ জানানো উচিত। আপনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা আমার বিয়ে দিতে চেয়েছিল, আর এখন ধন্যবাদ চাইছেন? আমি এতদিন বাড়িতে থাকলে এই অত্যাচার অব্যাহত থাকতো। ইনফ্যাক্ট তোর বিয়েও হয়ে যেত। ভালোই তো হতো, চেয়ারম্যানের ছেলের 3 নাম্বার বউ হয়ে যেতাম এতদিনে। কি? অন্যজনের বউ হওয়ার এত শখ? তবে কি, সেই দিন কি ভয়টাই না পেয়েছিলাম জানেন? এভাবে কেউ কাউকে শাস্তি দিতে পারে? আমি পছন্দ করি না জেনেও অন্য ছেলের সাথে সময় কাটাবি আর আমি চুপচাপ সহ্য করব? তাই বলে এইভাবে হাত পা বেঁধে অন্ধকারে সারা রাত ফেলে রাখবেন? তুই একা ছিলি নাকি আমিও তো ছিলাম? কই, আমি তো সেন্সলেস হইনি। সারা রাত তোর পাশেই বসেছিলাম। আপনি ছিলেন? না, আমার ভূত ছিল। তবে আমার শিওর তুই সেদিন সেন্সলেস হোসনি, ঘুমিয়েছিলি। বাসার কেউ সেটা বোঝেনি, কিন্তু আমি তো সকাল পর্যন্ত তোর সাথেই ছিলাম, তাই আমি জানি তোর কোনো শরীর খারাপ হয়নি। আদির কথায় হি হি করে হেসে উঠল আদিবা। কত হারামি তুই, ভেবে দেখ। সেদিন যদি অভিনয় না করতে এত কিছু ঘটতো না। সবাই ভাবে আমি জেদি, কিন্তু তুই ঠিক কতটা জেদি সেটা আমি ছাড়া কেউ জানে না। তুই প্রকাশ করিস না, কিন্তু মনে মনে নিজে যেটা ঠিক করিস সেটা করেই ছাড়িস। শাসন কিংবা আদর কোনো কিছুতেই তোর সিদ্ধান্ত বদলায় না। সেদিন বাবা আমাকে মারছে দেখেও তুই কিছু বলিসনি, চুপচাপ আমার মার খাওয়া দেখছিলি। কতটা পাষাণ আর নির্দয় তুই। আফসোস, আপনি এই নির্দয়টাকেই ভালোবাসেন। আবার বাজে কথা বলিস। আমি তোকে ভালোবাসি না, কোনোদিন বাসিও নি। তোর প্রতি আমার যেটা আছে সেটাকে মোহ বলে। কোনো না কোনো দিন এই মোহ কেটে যাবে। ও, তাহলে বোধহয় আমার মনের ভুল। হ্যাঁ, ভুলেই। তোর মতো ডাইনি বুড়িকে কে ভালোবাসবে? আর আপনার মতো রাক্ষসকে কে বাসবে? এমন একটা ভাব যেন আমি তার ভালোবাসা পাওয়ার জন্য মরে যাচ্ছি। ভালোবাসা ধুয়ে পানি খাবো নাকি? আমি তো আপনার ঘাড়ে বসে খাবো, সারা জীবন জ্বালাবো। দেখবো কি করে এই মোহ কাটিয়ে আমায় ডিভোর্স দেন আপনি। ডিভোর্স তো আমিও দিব না। তুই আমাকে কি জ্বালাবি, উল্টে আমি তোকে জ্বালাবো। সেজন্যই তো বিয়ে করেছি। সেটা তো সময় বলে দিবে কে কাকে জ্বালায়। এরা দুজন ঝগড়া করতে করতেই গাড়ি এসে থামলো শপিং মলের সামনে। আদিবা প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় জিনিসই কিনেছে বেশি। যদিও আদি কয়েকবার বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। আদিবা তাকে হুমকি দিয়ে সব কিনে নিয়েছে। বলেছে আদি যদি কিনতে না দেয় তাহলে সে সবার সামনে সিন ক্রিয়েট করবে, কান্নাকাটি করবে। তাই আদি বাধ্য হয়ে সব কিনে দিয়েছে। শপিং শেষ হতে হতে বেলা গড়িয়ে গেল। এত ঘোরাঘুরিতে আদি ক্লান্ত হয়ে পড়লেও আদিবার মুখে হাসি আদির পকেট ফাঁকা করতে পেরে নিজেকে বেশ বিজয়ী মনে হচ্ছে। আদিবা গাড়িতে বসে গুনগুন করে গান গাইছে, আর আদি রাগে ফোঁস করছে। হঠাৎ আদিবা বলল, আমার ক্ষুধা পেয়েছে, সন্ধ্যাও হয়ে এসেছে। এখন গিয়ে রান্না করার এনার্জি নেই, চলুন না বাইরে থেকে খেয়ে যাই। সাথে সাথে আদি সোজা সাপটা জবাব দিল, না, আমি বাইরের খাবার খাই না।
আজব, খান না, খাবেন। না, খাবো না। আমি বাইরে খাবো না। কেন খাবেন না? আমার ইচ্ছা। আমি রান্না করতে পারবো না। আমি তো আগেই বলেছি বাসার কোনো কাজই তোকে করতে হবে না। তাহলে বিয়ে করেছেন কেন? বসিয়ে বসিয়ে খাওয়ানোর জন্য? না, কেন করেছি যখন আদায় করব তখন বুঝতে পারবি। কি আদায় করবেন? আদি বাঁকা হাসলো, উত্তর দিল না। বাসায় ফিরে ফ্রেশ হয়ে আদি রান্না করতে চেয়েছিল, কিন্তু আদিবা করতে দেয়নি। আদিবা নিজেই রান্না বান্না করেছে। খেয়ে দিয়ে আদিবা ঘরে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর সেখানে আদির আগমন ঘটল। ঘরে ঢুকে দেখলো আদিবা আদির বিছানা দখল করে শুয়ে আছে। আদি এসে শান্তভাবে বিছানায় বসলো। সাথে সাথে আদিবা উঠে কর্কশ কণ্ঠে বলল, খবরদার উল্টাপাল্টা কিছু করবেন না। আদি ভ্রু কুঁচকে তাকালো। উল্টোপাল্টা মানে? আপনি যা যা করেন সবই উল্টাপাল্টা। তুই ভুলে যাচ্ছিস তুই আমার বউ আগে, তাই যা যা উল্টাপাল্টা ছিল এখন সেগুলো ঠিকঠাক হওয়ার কথা। না হওয়ার কথা না। আপনি তো আমায় ভালোবাসেন না, তাহলে আমি কেন আপনাকে বাসতে যাব? যতদিন না দুজন দুজনকে ভালোবাসতে পারছি, কাছে আসবেন না। তোকে ভালোবাসতে কে বলেছে? তোর ভালোবাসা তোর কাছে রেখে দে। ভালোবাসা দিয়ে আমার কাজ কি? আমার ভালোবাসা টাসার দরকার নেই ভাই। আজ আমার বাসর রাত, কারোর কথায় আমি রাতটা নষ্ট করব না। একটু বাধা দিবি তো ছাদে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে সোজা নিচে ফেলে দিব। মানে কি? কথায় আছে বাসর রাতে বিড়াল মারতে হয়, তা না হলে বিড়ালকে বসে রাখা যায় না। কি বোঝাতে চাইছেন? আদিবা আমতা আমতা করছে দেখে আদির হাসি পেল। সে উঠে গিয়ে একটা বয়ম এনে আদিবার দিকে এগিয়ে দিল। আদিবা আদির দিকে অসহায় চোখে তাকিয়ে আছে দেখে আদি বলল, কি এটা? কি হলো নে, নিয়ে দেখ। আদিবা কাঁপা কাঁপা হাতে বয়মটা হাতে নিয়ে বলল, কি এটা? আচার। আচার? আচার দিয়ে কি হবে? আমি কি কখনো বলেছিলাম নাকি যে আমার আচার পছন্দ? না, তবে আমি বলেছিলাম তোর বিয়েতে আমি আচার গিফট করব। আচার আমার পছন্দ না। পৃথিবীর সব মেয়ে টক খেতে পছন্দ করে, এটা আপনাকে কে বলেছে? এসব দিয়ে মন জয় করা যাবে না। আদিবার কথায় হা হা করে হেসে উঠল আদি। হাসতে হাসতে বলল, আমি তোর মন দিয়ে কি করব? মন ধুয়ে পানি খাবো? তুই মন থেকে চাইলেও আমার বউ, না চাইলেও আমারই বউ। তাই মন জয়ের পিছনে সময় নষ্ট করতে পারছি না। আর আচারটা পছন্দের জন্য দেইনি, খুব তাড়াতাড়ি আমি তোর আচার খাওয়ার কারণ হব তাই দিয়েছি। আপনার কথার মানে বুঝতে পারছি না। লাইটটা অফ করি তারপর বোঝাচ্ছি। আদি লাইট অফের কথা বলতেই আদিবা চেঁচিয়ে উঠল। না, আমি অন্ধকারে ভয় পাই। আদি বাঁকা হেসে জবাব দিল, লাইট অন থাকলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তুই সহ্য করতে পারবি তো? ভাইয়া? ওই ভাইয়া বলিস কাকে? আমি তোর জামাই হই। এটা কেমন সম্পর্ক? ভালোবাসেন না অথচ নিজেকে জামাই দাবি করেন? তুই না প্রশ্ন করেছিলি বিয়ে করেছি কেন? তাহলে শোন, নিজেকে তোর জামাই দাবি করার জন্যই বিয়েটা করেছি, বুঝেছিস? আর তুই এখন চুপচাপ বউয়ের দায়িত্ব পালন করবি। আজ যদি তুই কান্নাকাটি করে আমার মুড নষ্ট করিস, আমি তোকে কি যে করব নিজেই জানি না। কি করবেন? সেটা খুলে বলতে হবে? আমি বাসায় যাব। কাঁদ কাঁদ, আর একটু চোখের পানি বের হোক শুধু, তারপর তোকে ছোট ছোট পিস করে পার্সেল করে দেশে পাঠিয়ে দিব। চিন্তা করিস না, এত ছোট ছোট পিস করব যে বাসার কেউ তোকে চিনতেও পারবে না। ভাইয়া? আবার ভাইয়া বলিস? দাঁড়া, মজা দেখাচ্ছি। আদিবা অসহায় চোখে তাকিয়ে আছে, কিন্তু আদি তাতে কোনো পাত্তা না দিয়ে এগিয়ে গিয়ে লাইট অফ করে দিল। সাথে সাথে আদিবার অন্তরাত্মা উড়াল দিল, এই ছেলেটা এত বেয়াদব কেন? আদিবার মনের অবস্থাটা একটাবার বোঝার চেষ্টা করবে না? যখন যা মন চায় তাই করবে, কিন্তু কেন? নিজেই নিজেকে প্রশ্ন করছিল আদিবা। কিন্তু উত্তর মেলানোর আগেই আদি এসে তার পাশে বসলো। আদিবা ভয়ে পিছিয়ে বসলো, তার হাত পা অনবরত কাঁপছে। সে আপাতত এমন কিছুর জন্য প্রস্তুত না, তাই আদিকে আটকানোর চেষ্টা চালাচ্ছে। আদিবা ভয়ে ভয়ে পিছিয়ে যাচ্ছিল, তখন আদি সাইড ল্যাম্প চালিয়ে দিয়ে ধপাস করে শুয়ে পড়ল। আদিবা বেশ অবাক হলো। তখনই দৃঢ় কণ্ঠে ভেসে আসলো, শুয়ে পড়, সকালে অফিসে যেতে হবে, অনেকদিন যাইনি, তাই এখন তোর সাথে সাপ লুডো খেলার ইচ্ছে নেই। আদিবা অবাক চোখে তাকিয়ে আছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আদিবাকে চুপ থাকতে দেখে আদি আবার বলল, আসলে কি বলতো, জোর করে কিছু করে আমি বাসরাত নামটার মানে বদলাতে চাই না। এই রাতে যা হয় দুজনের সম্মতিতে হয়, তাই আজ তোর ছুটি। জোরাজুরি করার জন্য সারা জীবনটাই তো পড়ে আছে। আদিবা চোখ বড় বড় করে আদির দিকে তাকালো। আদি চোখ বন্ধ করে উল্টো ঘুরে মিটমিট করে হাসছে দেখে আদিবার গা জ্বলে উঠল। আপনি ইচ্ছে করে এমনটা করছেন তাই না? আদির নির্ভেজাল উত্তর, কি করেছি? কিছু তো করলামই না। ভয় দেখালেন কেন? ভয় দেখাতে যাব কেন? আমি অতি ভদ্র একটা ছেলে, তাই তোকে ছাড় দিলাম।
ভদ্র, তাও আপনি। পৃথিবীর নবম আশ্চর্য হয়তো এটাই। আদিবা, বেশি বকবক করিস না। যথেষ্ট শান্ত আছি, যদি উঠি তোর খবর আছে। আমি আপনার সাথে ঘুমাবো না। বলেই আদিবা বিছানা ছাড়তে চাইলো, কিন্তু আদির হাতে ধরা পড়ল। তুই কতটা ইডিয়েট এবার বুঝেছিস তো? মানে? আমাকে বিরক্ত না করলে শান্তিতে ঘুমাতে পারতি, কিন্তু তোর সেটা পছন্দ হলো না। দুঃখজনক। যাই হোক, বউ এখন চুপচাপ বউয়ের দায়িত্ব পালন করো তো। বলেই আদি হ্যাঁচকা টানে আদিবাকে নিজের সাথে মিশিয়ে নিল। আদিবা ভীরু চোখে আদিবার দিকে তাকালো। আদিবার কাঁপা কাঁপা ঠোঁট প্রমাণ করছে সে কিছু বলতে চায়, কিন্তু আদি তাকে সেই সুযোগই দিল না। আদিবার চুলে মুখ ডুবাতেই আদিবা কেঁপে উঠল। ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, এই প্রথমবার আদিবা আদির প্রতি বিপরীত প্রতিক্রিয়া দেখালো। এতে আদি বেশ অবাকই হলো। সে মুখ তুলে আদিবাকে একবার দেখে নিল। না, আদিবার চোখে ভয় কিংবা ঘৃণা নেই, যা আছে লজ্জা আর সংকোচ। আদির সাহস যেন মুহূর্তেই বেড়ে গেল। সে আলতো করে আদিবার মাঝে হারিয়ে যেতে লাগলো। আদিবাও তাকে বাধা দেয়নি। বেশ কিছুক্ষণ পর আদি ফ্রেশ হতে চলে গেল। ফিরে এসে বেশ অবাক হলো, কারণ আদিবা শুয়ে শুয়ে কাঁদছে। আদিবার কান্না আদির ভেতরটা ভেঙে দিল। এই প্রথমবার আদিবার কান্না আদিকে ছুঁতে পারল। আদি ব্যস্ত গলায় বলল, আমি তো আজ তোকে জোর করিনি, তুই চাইলেই আমাকে আটকাতে পারতি। আদির কণ্ঠ শুনে আদিবা তাড়াতাড়ি চোখের পানি আড়ালের চেষ্টায় উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালো, কিন্তু আদি আবারও তাকে আটকে দিল। আলতো করে বিছানায় বসিয়ে দিল। ব্যথা পেয়েছিস? আদিবা মুখে কিছু না বললেও নাসূচক মাথা নাড়ল। তাহলে রাগ করেছিস? আদিবা আবারও মাথা নাড়ল। তাহলে সমস্যাটা কোথায়? আমরা লিগ্যালি ম্যারিড, আমাদের মাঝে এমন কিছু ঘটবে এটাই তো স্বাভাবিক। এতক্ষণ পর আদিবার মুখে কথা ফুটল। আমি তো আপনাকে কিছু বলিনি। কাঁদছিস কেন? আপনার এত কিছু জেনে কি হবে? আমি আপনাকে কি করে বলবো, এটা মন ভাঙার কান্না না। এতদিন ধরে যার জন্য অপেক্ষা করেছিলাম তাকে নিজের করে পাওয়ার আনন্দের কান্না। আজ থেকে আপনি আমার, শুধুই আমার। আদিবা, আপনি ঘুমান, আমি ফ্রেশ হয়ে আসছি। বলে আদিবা শান্তভাবে উঠে চলে গেল। আদিবার যাওয়ার দিকে তাকিয়ে আছে। তার ভেতরে এক প্রকার ঝড় বয়ে যাচ্ছে। তবে কি সে মেয়েটার সাথে অন্যায় করলো? আদিবা ফিরে এসে দেখলো আদি এখনো এভাবেই বসে আছে। তার চোখ ছলছল করছে। আদিবা সাইড টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে আদির দিকে এগিয়ে দিল। বলছিলাম সকালে অফিস আছে, ঘুমিয়ে পড়ুন। আদি পানির গ্লাস হাতে নিয়ে আদিবার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আদিবা, তোর কি মন খারাপ হয়েছে? যদি হয়ে থাকে আমি তার জন্য দুঃখিত। আমি আর কখনো এমন কিছু করব না। প্লিজ, মন খারাপ করে থাকিস না। আপনার কেন মনে হচ্ছে আমি মন খারাপ করেছি? আমার মন খারাপ হবে কেন? আমার তো মনে হয় আজ রাতে বিড়ালটা আপনি নয়, আমিই মারতে পেরেছি। মানে? আদিত্য চৌধুরীর মতো তেড়া একজন আজ আমার কাছে নত স্বীকার করেছে। তার চোখ ছলছল করছে। তাই আমার মনে হয় এরপর থেকে আপনার বউ আপনার কথা নয়, বরং আপনি আপনার বউয়ের কথায় চলবেন। বলেই খিলখিল করে হেসে উঠল আদিবা। নিস্তব্ধ রাতে সেই হাসি অদ্ভুত রকমের মিষ্টি শোনালো। আদি নীরব চোখে তাকিয়ে আছে আদিবার হাসি মুখের দিকে। নিজেকে বড্ড বেশি সুখী মনে হচ্ছে আজ। নিজের উপর নিজের হিংসা হচ্ছে। একদিনের ব্যবধানে জীবনে এত সুখ এসে ভিড় জমাতে পারে কে জানতো? আদিকে দ্বিতীয়বারের মতো অবাক করে দিয়ে আদিবা তার খুব কাছে এসে বলল, এ তো কেবল শুরু। আরও কত কিছু সহ্য করতে আপনার চিন্তাই করতে পারছেন না। আপনার চোখের পানি নাকের পানি এক করে ছাড়বো আমি। আদিবার আচরণ আদিকে অবাক করলেও আদি ততটা গায়ে মাখল না। সে আদিবার জন্য রান্না করে তাকে খাইয়ে দিয়ে নামমাত্র বিশ্রাম নিয়েই অফিসে ছুটল। যাই হয়ে যাক, আজ অফিস মিস করা যাবে না। আদির চোখ মুখে ক্লান্তির ছাপ, তবুও তা উপেক্ষা করে মিটিং রুমে ঢুকল। আদির মিটিং শুরু হতেই সশব্দে তার ফোন বেজে উঠল। মিটিংয়ের মাঝে ফোনের আওয়াজে সবাই মোটামুটি বিরক্ত হয়েছে, তবে আদি যেহেতু অফিসের বস তাই এইটুকু এখতিয়ার তার আছে। সে ফোনটা হাতে নিয়ে চোখ রাখতেই দেখলো আদিবা ফোন করেছে। আদি তাড়াতাড়ি ফোন তুলে সাইডে গেল। হ্যালো আদিবা। তা নয়তো কে? আমার ভূতে ফোন করেছে আপনাকে? হ্যাঁ, আদিবা, আমি মিটিংয়ে আছি, তোকে কিছুক্ষণ পর ফোন দেই। আমার যে মিটিং বেশি হলো আপনার কাছে? উফ, কী সব বলছিস? আপনিই তো বললেন। আমি বলেছি মিটিং শেষ করে কল দিব। কিন্তু আমি এক্ষুনি কথা বলতে চাই। বেশ দরকারি কিছু বলার থাকলে বলে ফেল, সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমি আপনাকে ভালোবাসি। আদিবার কথায় আদি স্মিত হাসল, হাসি মুখেই উত্তর দিল, আমি জানি, আর এর বিপরীতে আমি কি উত্তর দিব সেটাও তুই জানিস। আমি জানলে হবে তো? নিজের মুখে উত্তর দিন। কি ছেলে মানুষই হচ্ছে? আমি মিটিং রুমে, সবার সামনে কি করে বলবো? তার মানে বলবেন না? ছোট বাচ্চাদের মতো কি হচ্ছে এসব?
তুই কি ছোট বাচ্চা? বুঝিস না কিছু? স্বামীর সাথে আলাদ করার বয়স আমার নেই, সেটা বোঝাতে চাইছেন? আদিবা, আমি ব্যস্ত আছি। এখন ঝগড়া করার পরিবেশ নেই। যা 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 বলার আছে বাসায় ফিরলে বলিস। তাহলে এক্ষুনি ফিরে আসুন। মানে কি? আমার একা একা ভালো লাগছে না, প্লিজ আসুন না। তুই তো জানিস আজ আমার জরুরি কিছু মিটিং আছে। যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে চলে আসবো, ঠিক আছে? এতক্ষণ আমি একা একা কি করব? আপনি এক্ষুনি চলে আসুন, প্লিজ প্লিজ প্লিজ। তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস আদিবা। যাই হোক, সবাই আমার জন্য অপেক্ষা করছে। রাখছি, পরে কথা হবে। বলেই আদিবাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল আদি। আদি এসে মিটিংয়ে যোগ দিল। মিটিং চলাকালীন সময়ে আরও কয়েকবার ফোন আসলো। বারবার ফোন বাজায়, সবাই বিরক্ত হচ্ছে, শুধু ভয়ে বলতে পারছে না। কিন্তু ম্যানেজার সাহেব বলেই বসলো, স্যার, আপনি ফোনের ঝামেলা আগে মিটিয়ে নিন। এভাবে মিটিংয়ে মন বসাতে পারবেন না। ম্যানেজারের কথায় আদির মেজাজ খারাপ হয়ে গেল। এমনিতেই সারা রাত না ঘুমিয়ে মেজাজ খিটখিটে ছিল। আদি মোটামুটি ধমক দিয়েই বলল, আমাকে কি করতে হবে আর কি করতে হবে না সেটা নিশ্চয়ই আপনার কাছ থেকে শিখতে হবে না, তাই না? সরি স্যার। আদি জবাব না দিয়ে ফোনটা তার অ্যাসিস্ট্যান্টের কাছে দিয়ে বলল, ফোনটা নিয়ে যাও। আবার ফোন আসলে ফোনটা ধরে বলবে স্যার ব্যস্ত আছেন, আপনাকে পরে ফোন করবেন। আদির অ্যাসিস্ট্যান্ট ফোনটা নিয়ে মিটিং রুম থেকে বেরিয়ে আদির পার্সোনাল রুমে রেখে আসলো। এর মধ্যে আর ফোন আসলো না। অ্যাসিস্ট্যান্ট ফিরে আসতেই আদি জিজ্ঞাসা করলো, ফোন এসেছিল? অ্যাসিস্ট্যান্ট উত্তর দিল, আর ফোন আসেনি। আদি স্বস্তি পেল। আদি মিটিংয়ে মন দিতে চাইলেও কিছুতেও যেন মন বসছে না। বসবে কি করে? আদির মন যে পড়ে আছে আদিবার কাছে। মেয়েটা বাসায় একা একা কি করছে কে জানে। যত তাড়াতাড়ি মিটিং শেষ হবে বাসায় যেতে হবে। কিন্তু অফিসে কিছু ঝামেলা হওয়ায় আদি তাড়াতাড়ি ফিরতে পারলো না। ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে গেল। বাসায় ফিরে আদি অবাক হলো। আদিবার হাতে ব্যান্ডেজ দেখে আদির মাথা চক্কর দিল। তাড়াহুড়ো করে আদিবার কাছে গিয়ে প্রশ্ন করলো, হাতে কি হয়েছে আদিবা? আদিকে দেখেই আদিবার রাগে ফোঁসফোঁস করতে লাগলো। এই খবরদার আমার কাছে আসবেন না, এতক্ষণ যেখানে ছিলেন সেখানে যান, বলেই আদিবা সরে গেল। এসব কি ধরনের ফাজলামি? ব্যথা পেয়েছিস কি করে? আমার ব্যথা আমি বুঝে নিব, আপনার বোঝার কোনো দরকার নেই তো। আদিবা, ছেলে মানুষই বাদ দে, দেখি কি হয়েছে। আপনি আমার কাছে আসবেন না বলছি, বাড়াবাড়ি করলে খারাপ হয়ে যাবে বলে দিলাম। আদি বেশ বিরক্ত হয়ে রাগে উঠে গেল। আদিবাও বাধা দিল না। আদি উঠে গিয়ে ল্যাপটপ নিয়ে বসলো। সে মনোযোগ দিয়ে কিছু একটা দেখলো, তারপর আদিবার কাছে এসে কিছু না বলে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। আদিবাও কড়া চোখে তাকালো। খুব বার বেড়েছিস তাই না? বেশ, এখন দেখবো তুই কত বাড়তে পারিস। বলেই আদি জিন্স থেকে বেল্ট খুলে আদিবার সামনে দাঁড়ালো। তবে আদিবা বরাবরের মতো আদিকে ভয় পেল না, বরং সরাগী চোখে তাকালো আদির দিকে। চোখ দুটি যেন ভিতরের সব রাগ উগরে দিতে চাইছে। এসবের মানে কি? কি চাইছিস তুই আদিবা, জবাব দে। আদি নিজের রাগ কন্ট্রোল করতে পারল না, ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল আদিবার গালে। আদিবা তাতে ব্যথা পেলেও ভয় পেল না, রাগী চোখে তাকালো আদির দিকে। আদিবা ভয় পায়নি ব্যাপারটা আদির রাগের আগুনে যেন ঘি ঢাললো। সে চেঁচিয়ে উঠল। আদিবা উত্তর দিল না। সব কিছুর একটা লিমিট থাকে, তুই সব সীমা পেরিয়ে গিয়েছিস। আমাকে রাগাস না, সামলাতে পারবি না হয় ভালোই ভালো জবাব দে, হাত কেটেছিস কেন? আদিও আরো রাগ নিয়ে বলল, কাটিনি, কেটে গেছে। আবার মিথ্যা বলিস। সিসিটিভিতে আমি সবই দেখেছি। এত জেদ তোর? আজ যদি তোর জেদ আমি ভাঙতে না পারি, আমার নাম আদি না। আদি বেশ রেগে যাচ্ছে দেখে আদিবা উত্তর দিতে বাধ্য হলো। খটমট করে উত্তর দিল। বলেই জিন্স থেকে বেল্ট খুলে আদিবার সামনে দাঁড়ালো। বল, কেন কেটেছিস? এত বাড়াবাড়ির কারণ কি? সুখে থাকতে ভূতে কিলাই? সুখ? কোনটাকে সুখ মনে হচ্ছে আপনার? মানে কি বোঝাতে চাইছিস? সরাসরি বল। না বলে কি করবেন? মারবেন? মারুন। তবে তার আগে বলুন তো, আমার ভুলটা কি? বিয়ের পরদিন নিজের বরকে কাছে পেতে চেয়েছি, সেটা কি অন্যায়? বারবার ফোন করেছি, সেটা অন্যায়? না, অন্যায় না, তবে বাড়াবাড়ি। আমি কি মরে যাচ্ছিলাম, বাসায় ফিরতাম না? আমি বারবার বলেছিলাম আজ আমার একটু কাজ আছে, তারপরও সারা রাত ফাইজলামি করেছিস। আর এখন হাত কেটে একাকার অবস্থা। এভাবে আমার উপর টর্চার করার মানে কি? হাত আমার, ব্লেড আমার, আপনার অসুবিধা কোথায়? আদিবা, তুই বাচ্চাদের মতো আচরণ কেন করছিস? এমন তো না যে আমি তোকে রেখে অন্য কাউকে সময় দিতে চলে গিয়েছি। এটা আমার প্রফেশন, তোকে সেটা বুঝতে হবে। বুঝলেই কি আর না বুঝলেই কি, আপনার কাছে আমার অভিমানের কোনো দাম আছে? মানে? মানেটা বুঝলে অনেক আগেই বাসায় ফিরতেন, রাতে ফিরতেন না। যাই হোক, নিচে যান, আমি খাবার দিচ্ছি। বিয়ে করে এনেছেন, দায়িত্ব তো পালন করতেই হবে। তা না হলে আবার কখন থাপ্পড় লাগাবেন কে জানে। আদিবা। আদিবা কিছু না বলে নিচে চলে গেল। আদিও নিচে নামছিল, ঠিক তখন বাসার কলিং বেল বেজে উঠল।
আদিবা গিয়ে দরজা খুলল। দরজা খুলে আদিবা কিঞ্চিত ভ্রু কুঁচকে আদির দিকে তাকালো, কিন্তু আদি তাকে পাত্তা না দিয়ে তাড়াহুড়ো করে এগিয়ে গেল।